আমাদের পরীক্ষার ফি অনেক বেশি, আমাদেরকে যে কোর্সে ঢুকতে হয় সেই কোর্সের ফি অনেক বেশি, আমাদের জীবনযাত্রার যে খরচ সেটা অনেক বেশি। সো আমাদের দাবি একটাই, আমাদের মেধার মূল্যায়ন করা হোক। ডিজিএফআই বা এনএসএ আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে জানতে চান যে আমাদের দাবি কি। আমাদের দাবি মেনে নেয়নি, এটাকে আমরা মেনে নেওয়া বলবো না, এটা একটা প্রহসনে একটা প্রজ্ঞাপন করা হয়। আমাদের দাবি তো আসলে আপনারা জানেন যে 50,000 কিংবা নবম গ্রেডের সমপরিমাণ সুযোগ সুবিধা সহ আমাদেরকে বেতনটা দিতে হবে। আমাদের যে চাওয়া, আমাদের যে চাহিদা, সেই জিনিসগুলো সম্পর্কে তারা জানতে চেয়েছে, বসে একটা সমঝোতা করার হয়তো চেষ্টা হয়েছে, কিন্তু আমরা নেগেটিভ কোনো ফিডব্যাক ওইখান থেকে আমরা পাইনি। তবে আমরা আশ্বস্ত, আমরা এই সরকারের প্রতি যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি যে তারা আমাদের এই প্রজ্ঞাপন জারি করবে এবং আমাদের দাবি মেনে নেবে। আমাদের কয়েক বছর ধরে আমাদের এই আন্দোলনটা চলছে এবং তার পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমরা গত 1-2 সপ্তাহ ধরেও বলছি, কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না দেখে আমরা রাস্তায় নেমেছি। এখন যদি আমাদের এই প্রজ্ঞাপনটা দিয়ে দেয়, আমাদের এখনো কোনো প্রজ্ঞাপন দেয়নি, যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় তখন আমরা আমাদের আন্দোলনটা এখানে থামিয়ে দিব। কোনো আলোচনা ছাড়াই 30,000 করে একটা প্রজ্ঞাপন হঠাৎ করে গত সপ্তাহে জারি করা হয়। তো সেটার এগেনস্টে আমরা বিক্ষোভ মিছিল করে সেদিনই প্রেস ব্রিফিং করে আমরা জানিয়ে দিই যে এটা বৃহস্পতিবার দিনের মধ্যে এই প্রজ্ঞাপনটাকে সংশোধন করে আমাদের দাবি মেনে না নিলে আমরা রবিবার মহাসমাবেশ করব। তো তার ফলশ্রুতিতেই আসলে আজকে এই মহাসমাবেশ। তো এখনও নাকি আলোচনা চলছে। তো আলোচনা এতক্ষণ ধরে কেন আসলে এটা নিয়ে আলোচনা হবে আমরা জানি না। সবারই তো দুর্ভোগ হচ্ছে, জনজীবনের হচ্ছে, আমাদেরও হচ্ছে। আমরা তো আসলে এখানে সবাই কষ্ট করেই বসে আছি। তো যত দ্রুত আলোচনা হয় ভালো, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে আজকে সবাই এখানেই থাকবো, কেউই আমরা বাসায় যাব। আমরা যদি আজকে 30,000 মেনে নিয়ে কাজে ফেরত যাই, আজকে থেকে ঠিক 1 বছর পরে আরেকটা গ্রুপ আসবে যাদের ভাতা বৃদ্ধির আন্দোলন করবে। আমরা চাই না এরকম কখনো আমরা রেগুলার রাস্তায় নেমে কর্মবিরতি দিয়ে আমরা আন্দোলন করি। আমাদের একটাই দাবি, আমাদেরকে ভাতাটা সম্মানজনক হারে এমন একটা ভাতা দেয়া হোক যেটা নবম গ্রেড সমমান অথবা 50,000। আমাদেরকে আজকে আমরা সকল সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, একই সাথে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের সাথে যোগাযোগ করি, কিন্তু তারা কেউ আমাদেরকে সকল কিছু অবগত থাকার পরেও তারা আমাদেরকে নিশ্চিতভাবে কিছু জানায়নি। আজকে দুপুর 11টা পর্যন্ত আমরা অপেক্ষারত অবস্থায় ছিলাম বিএসএমএমইউর সামনে বটতলায়, কিন্তু যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি সেহেতু আমরা সবাই আজকে রাস্তায় নেমে এসেছি। এবং আমাদের সাথে সাইজিস আলমের সাথে রিসেন্টলি যে কথা হয়েছে, সেও তার দিক থেকে বলা হয়েছিল, যদিও সে বলেছিল আমাদের সাথে এসে আন্দোলনে যোগদান করবে, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না এখন। এটাই যথেষ্ট পরিমাণ হতাশাজনক। 2 বছর থেকে 5 বছরের কোর্সে থাকে, কিন্তু তাদের যে বেতন ভাতা দেয়া হয় সেটা দিয়ে আসলে আমাদের পরিবার চালানোর মতন আমরা সক্ষম না। আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে একজন মানুষের টিকে থাকার জন্য ঢাকায় কত টাকা দরকার? একজন ডাক্তারের কি 30,000 টাকায় বা 25,000 টাকায় কি সংসার চলে না? অনেকেই তো আছে যারা ঢাকায় থেকে 10-15,000 টাকাতেও সংসার চালায়। ডাক্তার কেন পারবে না? এটার উত্তর আমি আপনাকে দিতে চাই। ব্যক্তিগতভাবে আমি যখন আমার বাসা থেকে বের হই, একটা ভ্যান গাড়ি থেকে যদি আমি কোনো সবজি কিনতে যাই, যেটা ধরেন খুবই নিম্নমানের সবজি, সেই সবজি বিক্রেতা আমার কাছে 2 গুণ থেকে 3 গুণ দাম বাড়িয়ে দিবে। আমার কাছে সেই জিনিসটা বিক্রি করতে হলে সে দাম বাড়িয়ে দেয়। আমি কম দামে কোনো কিছু কিনতে পারি না। আমার পকেটে যদি 5 টাকা কম থাকে, কোনো রিক্সাওয়ালা আমাকে রিক্সায় উঠায় না, বুঝেছেন? সো আমাদের টিকে থাকার জন্য আমাদেরকে আমাদের ভাতা বাড়াতে হবে। এটা আমাদের মেধার মূল্যমান।